আসসালামু আলাইকুম। আজ 17ই মে 2025 শনিবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে বিপদে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেভেন সিস্টার্স নিয়ে হঠাৎ যা করছে ভারত। পাক ভারত যুদ্ধের গোমর ফাঁস করলেন ডোনাল্ড ট্রাম্প। এবার বিস্তারিত। সরকার পতনের পর 9 মাসেরও বেশি সময় নিরাপদে ভারতে থাকলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের বর্তমান অবস্থানের কারণে চাপে পড়েছেন সেদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সম্প্রতি ভারত সরকার অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত। এই পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপরও এ খড়গ নেমে আসবে বলে জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও 2-3 মাস সময় দিতে চান। আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে। দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে গত 10 মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। তবে ভারত সরকার কোনোভাবেই সে দেশে অবৈধদের রাখতে চায় না। বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, দেশে ফেরার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি, জীবনের ঝুঁকি কাটেনি, ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের। এরই মধ্যে প্রায় 50 জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা, ইউরোপে চলে গেছেন। বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর। তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছে না কোনো নেতা। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন। ভারত সরকার সে সময়ে ঢোকার সুযোগও দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে আশ্রয় পেয়েছেন। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, দলীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় 1,43,000 নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও ভারতে গেছেন। এ পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও। বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে মিয়ানমার হয়ে সমুদ্রপথে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা এই প্রকল্পটিকে জবাব হিসেবে উল্লেখ করেছেন। গত মার্চে বেজিং সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছিলেন, উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত। তিনি আরও বলেছিলেন, এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরের একমাত্র অভিভাবক। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 166.8 কিলোমিটার দীর্ঘ একটি 4 লেনের মহাসড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার। এটি NH6 মহাসড়কের অংশ হিসেবে নির্মিত হবে। শিলং থেকে শুরু হয়ে এই সড়কটি যাবে 5 গ্রাম পর্যন্ত। প্রকল্পটি ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। 2030 সালের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে মিয়ানমারে ইতোমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট
ট্রান্সপোর্ট প্রকল্প। এই প্রকল্পের আওতায় কলকাতা সমুদ্রবন্দর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে বন্দরের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। সিত্তে থেকে কালাদান নদীপথে মিয়ানমারের পালেতোয়া এবং সেখান থেকে সড়কপথে মিজোরামের জরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হয়েছে। নতুন শিলং শিলচর মহাসড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে এবং জরিনপুই থেকে লংলাই হয়ে নতুন শিলং শিলচর মহাসড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে এবং জরিনপুই থেকে লংলাই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত করবে। NSIDCL এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, এই প্রকল্প শুধু উত্তর পূর্বাঞ্চলের প্রথম উচ্চগতির করিডোর নয়, এটি পাহাড়ি অঞ্চলেরও প্রথম বড় আকারের এমন অবকাঠামো উদ্যোগ। মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং আসামের বরাক উপত্যকার প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। ফলে এই সড়ক প্রকল্প উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ হয়ে উঠবে এবং ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির জন্য একটি বড় মাইলফলক হবে। ওই কর্মকর্তা আরও জানান, কালাদান প্রকল্পের মাধ্যমে এখন ওড়িশার বিশাখাপত্তনম ও পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পণ্য সামগ্রী সরাসরি উত্তর পূর্বাঞ্চলে পৌঁছানো সম্ভব হবে বাংলাদেশকে বাইপাস করে। এরপর মহাসড়কটির মাধ্যমে দ্রুত ও নিরবিচ্ছিন্ন সড়ক পথে সেগুলোর পরিবহন নিশ্চিত করা যাবে, যা এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে। বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একমাত্র স্থল সংযোগ শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত। এছাড়া বাংলাদেশ ও মিয়ানমার হয়ে বিকল্প পথ রয়েছে, তবে বাংলাদেশ সম্প্রতি বঙ্গোপসাগর পথে প্রবেশাধিকার সীমিত করে এবং আঞ্চলিক জলপথে তাদের প্রভাব বজায় রেখেছে। ফলে বিকল্প হিসেবে ভারত ও মিয়ানমার যৌথভাবে কালাদান প্রকল্প গ্রহণ করে। আশা করা হচ্ছে শিলং শিলচর সড়ক চালু হওয়ার আগেই পুরো যোগাযোগ ব্যবস্থাটি কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জীবনের সবচেয়ে বেশি প্রশংসা তিনি যেটার জন্য পেয়েছেন সেটি হলো পাকিস্তান ও ভারতের মধ্যে সফলভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা। শনিবার এক মার্কিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা পাকিস্তানকে উপেক্ষা করতে পারি না, কারণ হাততালি দিতে হলে দুই হাত লাগে। পাকিস্তান জনগণের বুদ্ধিমত্তা এবং অসাধারণ পণ্য উৎপাদনের সক্ষমতার প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, পাকিস্তানিরা অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তারা চমৎকার পণ্য তৈরি করে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, তিনি ভারতের ব্যাপারে আত্মবিশ্বাসী, তবে একই সঙ্গে পাকিস্তানের সাথেও বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, পাকিস্তান চায় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করতে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তেমন বাণিজ্য নেই। ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয় সে প্রসঙ্গে ট্রাম্প বলেন, পাকিস্তান ও ভারত কোনো ছোটখাটো শক্তি নয়, তারা উভয়ই পরমাণু শক্তিধর দেশ। তিনি বলেন, উভয় দেশই একে অপরের প্রতি চরমভাবে ক্ষুব্ধ ছিল। পাল্টা আঘাতে উত্তেজনা বাড়ছিল, একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছিল, উভয় দেশই সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করছিল এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অনেক কারণে পারমাণবিক যুদ্ধ শব্দটি খুবই ঘৃণিত, এটি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জিনিস হতে পারে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, উভয় দেশ ঘৃণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এবং যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারত। তিনি বলেন, সেই মুহূর্তটা এসেছিল যখন পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারত, কিন্তু এখন উভয় পক্ষই খুশি। গোপন কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি তার কর্মকর্তাদের পাকিস্তান ও ভারতকে ফোন করে বাণিজ্য ও বৈঠক শুরু করতে নির্দেশ দিয়েছিলেন। তিনি আরও বলেন, আমরা উভয় পক্ষকে বলেছিলাম আমরা বাণিজ্য অনেক বাড়াবো। ট্রাম্প বলেন, শত্রুতা বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। নিজের সক্ষমতা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি সেই মানুষ যে কথা দিলে তা পূরণ করি। ভারতের সমালোচনা করে তিনি বলেন, ভারত হলো এমন একটি দেশ যারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপ করে। তারা এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যেখানে অন্য দেশের পক্ষে ব্যবসা করা প্রায় অসম্ভব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেনের অনুসারীরা। শনিবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
আসিফের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শপথ নিয়ে টালবাহানা চলবে না। অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। ইশরাকের সমর্থকরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, কিন্তু এখনও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এর পেছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্র রয়েছে। বিক্ষোভে অংশ নেয়া আমির হোসেন নামের একজন বলেন, আমরা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ চাই। এই সিটি কর্পোরেশন ছেড়ে তিনি যেন সচিবালয়ে গিয়ে অফিস করেন। নগর ভবনকে তিনি পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছেন, আমরা তাকে এখানে আর দেখতে চাই না। নগর ভবনে বসবেন নগরপিতা। লং মার্চ কর্মসূচিতে অংশ নেয়া স্বেচ্ছাসেবক দল নেতা সিদ্দিকুর রহমান বলেন, সচিবালয়ে গিয়েছিলাম জনগণের দাবি জানাতে, কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ আটকে রাখা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কিন্তু কোনো বিশৃঙ্খলা করিনি। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত 27 এপ্রিল রাতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। এ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে 2020 সালের 3 মার্চ তাপস প্রধান নির্বাচন কমিশনার সহ 8 জনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। মরহুম বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ স্মরণে জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। হযরত বারাকাহ রাদিয়াল্লাহু আনহু এর পুণ্য স্মৃতি নিয়ে প্রতিষ্ঠিত দি বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনের প্রাক্তন বিচারপতি ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মরহুম বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ.কে.এ. বদরুদ্দোজা, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর মিয়া মোহাম্মদ আইয়ুব, এডিশনাল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফো বাংলাদেশের পরিচালক আমিরুল মোমিনিন মানিক। দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারাকাহ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ প্রফেসর ডাক্তার এম ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান। দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য সচিব প্রফেসর ডাক্তার মোহাম্মদ নওফুল ইসলাম। বক্তারা বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ সাহেবের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। জীবনের প্রয়োজনে আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে। যারা ঝুঁকি নিতে ভয় পান তারা নিজের অজান্তেই নতুন ঝুঁকির মধ্যে পড়ে যান। ধরুন আপনার কোনো সমস্যা হয়েছে, তা সমাধানের জন্য ঝুঁকি নেবার প্রয়োজন, কিন্তু এই ঝুঁকির ভয়ে আপনি যদি উদ্যমী না হন তাহলে সামনে এমন কোনো বিপদের মধ্যে পড়ে যেতে পারেন যেটা আপনার জীবনে বড় ঝুঁকি তৈরি করবে। সুতরাং কথায় আছে না, নো রিস্ক নো গেইন। সুতরাং ঝুঁকি নিন এবং জীবনের সফলতাকে ছিনিয়ে আনুন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সম্মেলন। আরব লীগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী আরব লীগের সহকারী মহাসচিব হুসাম জাকি এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া নিয়ে সম্মেলনটি 17 থেকে 20 জুন অনুষ্ঠিত হবে, যার সহসভাপতিত্ব করবে সৌদি আরব ও ফ্রান্স। তবে সম্মেলনের স্থান সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 53,000-এর বেশি মানুষ নিহত হয়েছে।
যাদের অধিকাংশই নারী ও শিশু। জাকি আরও বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হল জাতিসংঘের সাধারণ পরিষদের পূর্ববর্তী একটি প্রস্তাব বাস্তবায়ন এবং প্যালেস্টাইন ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধান প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। পাশাপাশি সম্মেলনে প্যালেস্টাইন রাষ্ট্র বাস্তবায়নের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করা হবে। তিনি জানান, এই সম্মেলন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তৃত পরিসরে, যেখানে ফিলিস্তিনের বিষয়টি সব দিক থেকে আলোচিত হবে। জাকি আশা প্রকাশ করেন, সম্মেলনে অংশ নেয়া দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যা আন্তর্জাতিক রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। উল্লেখ্য, গত এপ্রিলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছিলেন, কয়েক মাসের মধ্যেই ফ্রান্স প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে পারে এবং এটি জুন মাসে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনের সময়ও ঘটতে পারে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।